তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করেই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। গত কয়েকদিন বেশ শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে কাটিয়েছে গোটা দেশ। করিডোর, বন্দর, নির্বাচন, আইনশৃঙ্খলা, বিশেষ করে মব সন্ত্রাস, সংস্কার, এসব ব্যাপারে সেনা সদরের বক্তব্য, এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের হুমকি, এসব নিয়ে যখন নানান জল্পনা কল্পনা, আতঙ্ক এসব বিরাজ করছিল, তার মধ্যে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপির নেতারা। আজকে বাম রাজনৈতিক দল এবং ইসলামী দলগুলোর সাথে 2 দফায় বৈঠক করেছেন, এখনও করছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে নানান বক্তব্য শুনেছি। যেই সংকট বা উদ্বেগ উৎকণ্ঠাটি তৈরি হয়েছে সেটি কাটানোর জন্য বিভিন্ন দলের সাথে এই বৈঠক কতটা স্বস্তি দিচ্ছে বা সংকট কাটানোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি নিয়ে নানান প্রশ্ন আছে। আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করেছি সংকটের সমাধান কত দূর। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক জনাব মাসুদ কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। গত কয়েকদিনের ঘটনাক্রম আমাদের সবারই জানা। তার সবশেষ যদি বলি, আজকে বাদবাকি দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, গতকাল 3টি দলের সাথে বৈঠক করেছেন। সংকট কি কাটছে বা সংকট সমাধানের বা যে অস্থিরতা, অনিশ্চয়তা, ভয়, ভীতি, আশঙ্কা, কি হবে কি হচ্ছে, নানান জল্পনা কল্পনা, সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারছি এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে? এটা এখনই বোঝা যাচ্ছে না। এটা হয়তো কারণ সরকার যে তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলছে, পলিটিক্যাল পার্টিগুলো যার যার বক্তব্য জানিয়ে এসেছে। এখন সরকারের কি বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত বোঝা যাবে না যে পরিস্থিতি অথবা আপনি যেটাকে সংকট বলছেন সেটা সহজ হচ্ছে কি হচ্ছে না। বিএনপি কিন্তু তার দাবিগুলির সঙ্গে মানে যাতে কোনো রকম ঝামেলা না হয় একদম লিখিত দাবি দিয়ে আসছে। কারণ এর আগে আমি শুনেছি যে এই প্রধান উপদেষ্টাকে বলতে তার সঙ্গে নাকি সবাই খুব মিষ্টি মিষ্টি আলাপ করে, বাইরে যায় নাকি উল্টাপাল্টা বলে। তো এখন তার উল্টাপাল্টা বলার কোনো সুযোগ নেই, কারণ বিএনপিতে এবার লিখিত বক্তব্য দিয়ে আসছে যে এই আমার বক্তব্য। এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই। এবং সেই বক্তব্যগুলো কি, বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট। আমার দেখা মতো তাদের 3টা মূল দাবি। তাদের 1 নম্বর দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায়, ঠিক আছে। দ্বিতীয় দাবি হলো 2জন উপদেষ্টা সহ আরেকজনকে, 3জন উপদেষ্টা, 2জন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যে যেটা আছে কি বলে খলিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, হ্যাঁ, তাকে বের করে দিতে বলে এখান থেকে। 3 নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউনূস সরকার মানে নিরপেক্ষ আচরণ করে, মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে। এই 3টা দাবি। এর মধ্যে ডিসেম্বরের পরে নির্বাচন চাওয়াটা হলো মূল দাবি। তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছু হটবে। সরকারকে মানতে হবে। এবং আমি না খুব বিস্ময়ের সঙ্গে মাঝে মাঝে লক্ষ্য করি, সরকার সেই যে একটা পাইছে তোতা পাখির মতো কথা, আগে বলতো এক কথা, এখন আবার কয়েকদিন ধরে একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে। আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকের থেকে আরো 7 মাস, আপনার 9 মাস কী করে কাটাইছেন এটা আপনারা জানেন, এটা বলতে পারবো না। 7 ধরলাম কিছুই করেন নাই, আপনি 7 মাসেও একটা ইলেকশন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সংস্কার শেষ করতে চায়। তো সংস্কার 7 মাসে শেষ হবে না, তাহলে আরও 6 মাস পর যদি শেষ না হয়। আর সংস্কার জিনিসটা কি, এটা তো একটা বায়বীয় জিনিস মনে হচ্ছে আমার কাছে। সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন? এই সংস্কার তো জীবনেও শেষ হবে না। ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন, বানালে আপনি প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচারটা বানাই দিই, তাকে আপনি কি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি এটা বানাইতে কত টাকা নিবা, কতদিন লাগবে, আর তোমার কতদিন লাগবে। সে যদি বলে ভাই টাকা যা দেন কোনো সমস্যা নাই, আমি একটা মনের মাধুরী বসে বানাই দিচ্ছি, আপনি 1 মাস পরে জানেন যে টুকটুক করে সে বানাইতেছে, ওই লোকরা রাখবেন ভাই
তারা 9 মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই, আরো 7 মাসে করে একদম পরিষ্কার করে ফেলাবো। বেশ কিছু প্রস্তাবে তো মোটামুটি প্রস্তাব তো ওরকম প্রস্তাবে থেকে 9 মাস লাগে নাকি? পুরো জিনিসটা তো আওলা ঝাওলা। তারপর যে প্রস্তাব দিছে এই প্রস্তাবগুলো আপনাদের মার্ক হয়েছে? কি প্রস্তাব দিছে? দেশে নাকি 6টা প্রদেশ বানাবো, প্রস্তাব আছে একটা প্রদেশ, বুঝে গেছে প্রদেশ বানাবো কেমকেরা। আরেকজন বলতেছে এটা নাকি ওই আপনার আইয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসি বানাবো। পাবলিকে বলতে পাবলিক ধরে পিটাবে, ভাগ্যে সে আলাপগুলি ঘরের মধ্যে করে। কাজে এগুলি বলে ভাই লাভ নাই, ওই বিদেশ থেকে লোক এই না এগুলি করবেন আপনি। আর আমি তো বিএনপিকে বলি যে বিএনপিগুলো আত্মসম্মান বোধ নাই নাকি? যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য, সামনে বসে থাকে প্রফেসর আলী রিয়াজ, আর তাদের তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে? আপনি তো আমেরিকার নাগরিক, ওখানে ওত দিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন, আপনার সঙ্গে আমি আলোচনা করবো কেন? আলী রিয়াজ সাহেব যে ই করবো সংস্কার করবো, ওই সংস্কার বিএনপি মানলো আমি মানি না, আমি একটা পাবলিক মানি না। আমার দেশে কি সংস্কার করার লোক নাই? আলী রিয়াজকে হায়ার করে আনতে হবে। হোয়াই? আরো অনেক বিদেশি পাসপোর্টধারী ব্যক্তিগত আছে, ওগুলি বাদ দেন, আমি সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনাটা শেষ করি আগে। তো সংস্কার এটা কেন? আবার ওখানে একজন আবার সহকারী নিয়োগ করছে যে নাকি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করবে, সে মনির হায়দার। কেন সে কেন ভাই? এক পা আমেরিকা এক পা বাংলাদেশে। মানে ডক্টর ইউনূস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন। আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করুন। উনি যে পদত্যাগ করবে বলছে, এটা কে বলছে? নাহিদ ইসলাম বলে। নাহিদ ইসলাম কে? একটা পলিটিক্যাল পার্টির লিডার। এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে। পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা বলছে উনি বলেন নাই। আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি। তো নাহিদ ইসলাম কিগুলো একদম তার ভাষায়, এই সমস্ত ভাষা কোট করে বলেছে। এই সমস্ত নাটক ওই যে ওনারা একসময় দেওয়াল লিখতো হাসিনার আমলে যে নাটক কম করো প্রিয়। এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয়। এদেশের মানুষ অত সহজে কিছু ভুলে না। মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন? অবশ্যই নাটক, অবশ্যই নাটক। উনি বলে দেখছে কি বলে। উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে, শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে, এই যে ওনার সাথী। তো কেউ তো গান গাইতে গাইতে আসে নাই, কান্নাকাটিও হয় নাই। ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো যে না আপনি যায়েন না, আপনি যায়েন না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কে বলছে না? রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কেন? সালাউদ্দিন আহমেদ কি বলছে? বলেছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে। হ্যাঁ, বিজ্ঞাপনের কি অর্থ কি? পরে আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রধান উপদেষ্টা পদত্যাগ চান না, তার অধীনে নির্বাচন চান। কিন্তু কথা কি হলো? ব্যক্তিগত আপনি চলবে যান, আপনি আটকে রাখছে কে বলছে হাতে পায়ে যেতে আপনি যায়েন না? তার লোকজন। তার লোকজন তো বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না। তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখার জন্য ওয়েট করেন। আপনি যেটি বলছেন যে পদত্যাগের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে, কিন্তু গত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং থেকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয়, বাধা বিপত্তি আসে, তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে। এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি। সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে? এটা হলো জানেন, তারা পুরনো রাস্তায় হাঁটতেছে। এই বিবৃতিতে আরেকটা কথা বলছে, যদি এরকম বাধাগ্রস্ত হয়, যদি মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে, তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব আনাবে। এই তো বলছে। মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা, কোন দেশে? আমি এটাই বলছি আপনাকে। এই কথাটাই জানেন, আওয়ামী লীগ শুনতে শুনতে আমাদের কান পয়সা গেছে ভাই। কিছু বললেই বলে কি ওখানে ওই সময় আপনার একটা ন্যারেটিভ ছিল, এটা কি ট্যাগ করে দেওয়া হতো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা, হ্যাঁ, জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা, সরি জামাত শিবিরা তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা, আগুন সন্ত্রাসীরা, এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে ভাই আমাদের কান পয়সা গেছে। এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর, তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা।
এগুলো ওনাদের ন্যারেটিভ আর কি। এইটা বলে কি হয় ভাই, আপনি আপনার কাজটা করেন না, আর জনগণকে নিয়ে আপনি জনগণকে সব জানাই দেবেন। এখন জানান না কেন? এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন। এই ন্যারেটিভ দিয়ে ওইটার সঙ্গে পার্থক্য হলো, আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো, আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে, মব ভায়োলেন্স করে, মব লিঞ্চিং করে। ডিফারেন্স হলো এইটুক, আর কোনো ডিফারেন্স নাই। আগে কয়েকদিন জেলে থাকলো, জানের ভয় ছিল না, এখন জানের ভয় আছে, এইটুকু ডিফারেন্স। বুঝলি, এইগুলি বলে ভাই লাভ নেই। আপনি বলেন না, আপনি বলতে না করছে কারা? আপনাকে এটা লুকিয়ে রাখতে কে বলছে বলেন? মানে সরকারের এখন আমরা যদি বলি, উল্টা যদি আমি বলি যে বিদেশি শক্তির মানে দোষর তো আপনি, তাহলে আপনি ওই করিডোর দেন কেন? ওই করিডোর আমার বাংলাদেশে কি লাভ হবো? কোন বিদেশি শক্তি? যারা হইতে পারে আমেরিকার বিদেশি শক্তি, এখানে এনে আমেরিকার লাভ। এটা বোঝাই যাচ্ছে না, এটা কে না বুঝে? কারণ ওইটা বলা তো মন খারাপ হয়ে গেছে। ওটা যখন আর্মির থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে। তারপরে শুরু হয়েছে এই সমস্ত নাটক, যে মূল কি কি প্ল্যান নিয়ে আসলাম সেই প্ল্যানের মধ্যে হাত দিয়ে দিল। এই তো হলো ভাই। মনিয়াপা, এই যে সাম্প্রতিক সংকট যে জায়গাটা শেষ করেছেন মাসুদ কামাল ভাই, সেটি হচ্ছে যে সেনাবাহিনীর অবস্থান করিডোর নিয়ে, বন্দর নিয়ে, নির্বাচন নিয়ে, মব নিয়ে, সংস্কার নিয়ে। তারপরেই তো এই ঘটনাক্রম শুরু হলো। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যারা এই সরকারের পক্ষের বেশ সক্রিয় শক্তি দেশে এবং বিদেশে, কথায় কথায় ফেসবুকে স্ট্যাটাস দেন, তারা সেনাবাহিনী, পতিত আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত, এই চারটাকে একাকার করে বলছে। একজন উপদেষ্টা এরকম স্ট্যাটাস দিয়েছেন যে এই শক্তি হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য নানা বাধা বিপত্তি তৈরি করছে। এই চার শক্তি এক হলো কি করে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। চারটা শক্তি যদি এক হয়, তাহলে এই অপশক্তির থাকার তো কোনো কারণ নাই। আপনি দেখেন, যাদেরকে আঙুল তুলে চারটা শক্তি বলছে, তারাই তো শক্তি একটা দেশের। একটা দেশের সেনাবাহিনী, সঙ্গে বড় রাজনৈতিক দল, সঙ্গে পতিত রাজনৈতিক দল, সঙ্গে আরও যাদের কথা বললেন। তো তাহলে থাকলোটা কি? থাকলো তাদের মতো যারা একদম, যাদের সাথে কেউ নাই। আপনি দেখেন, যারা এই কথাগুলো বলে প্রতিদিন, এই কথাগুলো কেন আপনাদের এখানে আলোচনা হয় না আমি জানি না। একজন মন্ত্রী বা একজন আপনার উপদেষ্টা যখন শপথ নেন, যদিও তাদের শপথ নিয়ে অনেক রকম কথা আছে, যখন শপথ নেন তখন তারা কি বলেন? অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কারো পিছনে লাগবে না, কাউকে কোনো ক্ষতি করবে না, কাউকে কোনো অপদস্থ করবে না। ওরা কিন্তু প্রতিদিন তাই করছে। আপনার জানান দিয়ে ফেসবুকে লেখে, এটা কিন্তু গর্হিত অপরাধ, এটার জন্য তাদের পানিশ হওয়া দরকার, এটার জন্য তাদের পথটা চলে যাওয়া দরকার। তারা প্রায় দিনই এরকম করছে। শপথ ভঙ্গের জন্য ব্যবস্থা তো প্রধান উপদেষ্টা নেবেন, তার দিক থেকে তো আমরা কোনো কথা শুনি নাই। কারণ ওই যে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, আর উনি এদেরকেই দেখভাল করে, যে নিয়ে কিনা এসে বসেই বলেছেন যে ছাত্ররাই আমাকে বসিয়েছে। তারা সে যে করবে না এটা তো বোঝাই যায়। আপনি দেখেন, নর্মাল একটা জিনিস, আপনি বিএনপি বলছে, বিএনপি 4-5 দিন যাবত দেখা করার জন্য, কথা বলার জন্য চেষ্টা করছে। বিএনপির জন্য তাদের মিনিমাম কারো সময় হয় নাই, বিএনপির মতো একটা দল। অথচ যখন তার বলতে ইচ্ছা করলো যে আমি পদত্যাগের নাটক করিব, তখন কাদের ডেকে নিয়ে গেল? যাদের সঙ্গে 5টা লোক থাকে না, তাদেরকে ডেকে নিয়ে তাদের মুখ দিয়ে আমাদেরকে, বাংলাদেশের জাতিকে শুনতে হলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়। ওনাকে কে কি করেছে? উনি পদত্যাগ কেন করতে চায়? উনি একটা জাতির অস্তিত্ব ধরে টান দিয়েছে, শুধু এক জায়গা থেকে না, কয়েক জায়গা থেকে। ওনার তো পদত্যাগ করে তারপরে বলার কথা ছিল। কারণ উনি একটা দেশ, আমার দেশ যত ছোট হোক, যত গরিব হোক, সেটা আমার দেশ, আমার দেশের সেনাবাহিনী আমার সেনাবাহিনী। উনি সেনাবাহিনীর চিফকে নিয়ে টান দিয়েছে, যেটা আপনার হয় কি, আপনার নর্মাল নিয়ম কি? উনি এটা কি বুঝেন যে উনি কার সম্পর্কে কি কথা বলছেন? একটা দেশে 2 রকমভাবে আপনার অর্ডার হয়, একটা হলো সিভিল অর্ডার, একটা মিলিটারি অর্ডার। যদি সিভিল অর্ডার কাজ ভালো মতো করে, তাহলে মিলিটারি অর্ডারের আপনার রানিং ম্যাপের মানে সিরিয়াল 12 নাম্বার বা দূরে। কিন্তু যখন সিভিল অর্ডার কাজ করে না, তখন কিন্তু মিলিটারি অর্ডার সব। সেটাই তো বহাল আছে। সেটা আমি বলি, বাংলাদেশের যে প্রেক্ষাপটে 5ই আগস্ট তারা বলছে, কার কথায় 5ই আগস্ট গেল? আমার কথা হলো 5ই আগস্ট হয়েছে ভালো কথা,
সেইখানে মিলিটারি অর্ডারেই তো কাজ হলো। মিলিটারি অর্ডারের পরে এরপরে মিলিটারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এরপরে মিলিটারি আমন্ত্রণে সব দল কিন্তু দেখা করতে গেলেন, তার মাধ্যমে সরকার গঠিত। তার মাধ্যমে সরকার গঠিত হলো। তার মানে কি আপনি আদা খাবেন, আদার ঝুল খাবেন না? এটা তো হইতে পারে না। তো আপনি ওইখানে কটাক্ষ করছেন, আপনি প্রতিনিয়ত আপনি জরুরি অবস্থা রেখে আপনি মিলিটারিদের ব্যবহার করছেন। ওরা তো কারো কামলা না, ওরা দেশের রক্ষক। বাট আপনার পুলিশের কাজ তো ওরা করবে না। আপনি পুলিশের কাজ করাচ্ছেন, আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন, আপনি তাদেরকে ঠিক মতো আপনার কি বলে যে ওভার ডিউটির পয়সাটাও দিচ্ছেন না, এবং আরও অপমানজনক দিচ্ছেন। আগে যা দিতেন তার চেয়ে অনেক 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 কমে নামিয়ে নিয়ে এসছেন। আপনি তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, কিন্তু আপনি বলেছেন যে আমি যদি হুকুম করি, আমি যদি বলি তাহলে ধরবেন। তাহলে কি হলো? ক্ষমতা তো আপনার হাতে রাখতে চাচ্ছেন আপনি, এটাও চান ওটাও চান। এই যে মব, হ্যাঁ, সেনাবাহিনী কিভাবে ভূমিকা, সেনাবাহিনী তার জনে জনে যায় বলবে না কথাগুলো। যখন অনেকগুলো কথা জমে গেছে, যখন সেনাবাহিনী মনে করেছে যে বাংলাদেশের জনগণের জানা দরকার, এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু প্রথমেই 18 মাসে পরে নির্বাচন, আমরা বলেছিলাম দেশে কয়টা সরকার, সরকার কোনো কথা বলে না, এটার উত্তর দেয় নাই। সেনাবাহিনী তো বলবেই না, আমরা সেনাবাহিনীকে উল্লেখ করে বলিনি, সেনাবাহিনী বলার পরে আমরা বলেছি কার কথায় দেশ চলে। এখন দেশে সেনাবাহিনী প্রধান বলছিল 18 মাসে নির্বাচন, সেটা তো হচ্ছে না। তারপরে আপনার তাদের অনেক কিছুই তাদের হচ্ছে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাজ করছে না। তো তারা তো কিছু কাজ করতেই পারে। এখন আপনি তাদের চাকরি খাবেন, চাকরি যখন না খাইতে পারবেন তখন কি হয়? আপনি কাউকে মারতে গেলে হয় আপনি তাকে মারবেন, না হয় নিজে মরে যাবেন। আপনি দুইটাই থাকবে তা তো হয় না। তা আপনি আপনার ওই জায়গায় গিয়ে আপনি পদত্যাগ করতে চেয়েছেন, কার কাছে ব্যক্ত করেছেন? আপনার বাচ্চাদের কাছে ব্যক্ত করেছেন। বাচ্চারা কোন কথা বলছে, বাচ্চারা আপনার নাম ধরে বলছে, আপনি বলেছেন। তো যদি আপনার ওই পদত্যাগ সঠিক হয়ে থাকে, আপনি তো বিশ্বের একজন পাওয়ারফুল ব্যক্তি, তো পাওয়ারফুল ব্যক্তির কথার এত নরমচরণ হয় কেন? আপনার এই কথা শোনার পরে সংকট তৈরি হতো না? আপনার এই কথা শোনার পরে বিএনপি কি বলেছে, যারা রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত কিংবা সিদ্ধহস্ত, তারা বলেছে আমরা চাই না, এরকম আমরা বলি নাই, কিন্তু যদি পদত্যাগ করেন তাহলে এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটবে না, কিংবা এখানে বিকল্প ব্যবস্থা আছে। তাহলে বিকল্প ব্যবস্থা যদি থেকে থাকে, তাহলে আপনি পদত্যাগ না করে আবার এরকম ভরং চরং করছেন কেন? এটা তো জাতি দেখতে চায় না। তারপর আপনি কি করলেন? কালকে থেকে আজকে পর্যন্ত যে নাটকগুলো করছেন, সেই নাটকে কি হয়েছে? আপনার কিন্তু জায়গা মতো আপনি ঠিক আছেন। আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো নরণচরণ হয় নাই। যদি আপনি এপ্রিল, মে, জুন, জুলাই, মার্চ আপনি পারবেন না ফেব্রুয়ারি থেকে, মধ্য ফেব্রুয়ারি থেকে, তাহলে আপনার ওইখানে কোনো নরণচরণ নাই। ওই কথাগুলো ঠিক আছে। তাহলে আপনি জাতিরে কি খাওয়াইতে চান? জাতিরে কি মনে করেন যে এটা কি আপনার সুদের ব্যবসা? যে সবচেয়ে গরিব প্রান্তিক লোকদের আপনি দিলেন, তারা টাকা দিতে পারলো না, পালায় আসলো, তার ঘর বাড়ি দখল করে নিলেন, তার টিনের চাল খুলে নিলেন। আমি খুব দুঃখের কথাগুলো বলছি। আপনি জানেন যে আমি নবম জাতীয় সংসদে তার পক্ষে আমি সংসদে বক্তব্য দিয়েছিলাম। সে নোবেল বিজয়ী হওয়ার পরে যখন শেখ হাসিনা তার বিপক্ষচারণ করছিল, বাংলাদেশের একজন সুনাম এনেছে, যেভাবেই আনুক বাংলাদেশকে চিনে তারে দিয়ে। আমি এই কারণে বলেছিলাম, আজকে 2 যুগ পরে আমাকে যে তার বিপক্ষে এইভাবে কথা বলতে হবে, উনি আমার শত্রু না, আমিও তার শত্রু না, আমাকে চিনেও না, বাট বাংলাদেশের আমি একজন নাগরিক, আমার সে কি করছে এটা জানার বলার দায়িত্বের মধ্যে পড়ে আমার, যে কারণে আমি বলছি। তাহলে আজকে দেখেন কাদেরকে উনি হাতে নিয়েছে, দেখেন হুজুরদের। আমার দুঃখ লাগে, আমি এমন একটা ধর্ম পালন করি যে ধর্মের মানুষগুলো, আপনার যে ধর্ম যারা সামনের কাতারে থাকে ধর্মের, যাদের আমরা সম্মান করি, তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষ দিয়ে যখন এই কাজগুলো করায়, যে একজন সুদখোরকে কোনোভাবেই ইসলাম মেনে নেয় না, ওনারা ধর্ম রাজনীতি করে। ওনারা কিভাবে তাকে যে একদম কিয়ামত পর্যন্ত তার জন্য জান প্রাণ দিয়ে ফেলতেছে, আপনি খেয়াল করে দেখেন। এটা কি ভীষণ দুঃখজনক। তাদের স্বার্থটা কি? এইখানে তাদের স্বার্থটা, তারা তো ক্ষমতায় আসতে পারবে না। তারা ওইখানে 1 নাম্বার, যিনি এই ধর্ম রাজনীতির যারা গুরু, তাদের আপনার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তারা আছে 1 নম্বরে মাইনকে চিপায়। তারপরে হলো গিয়া তারা যে ক্ষমতার ইউটিলাইজ করছে, এটা তারা ক্ষমতায় যদি নিজেরাও যায় তাও এইভাবে পারবে না, এই পাওয়ারটা ইউটিলাইজ করতে পারবে না তারা।
যেটা তারা তাদের ঘাড়ের উপর বসে করছে। যেমন এই বাচ্চাগুলা যেভাবে করে, তারা কি কখনো ক্ষমতায় আসলে এই পাওয়ার এইভাবে করতে পারবে? এটা তো ওই যে গ্রামের আপনার হাতুড়া ডাক্তারের মতো, গেলেই রুগী অপারেশন করে, রুগী ভালো হয়ে যায়, রুগী অপারেশন করে। তখন একটা MBBS ডাক্তার গেছে, ওর কোনো খাওয়া নাই, ওইখানে কোনো রুগী যায় না। ডাক্তার যাওয়ার সময় শুধু বলে গেছে ওই ডাক্তারের যে তুমি যেহেতু তোমার ছাড়া রুগী কিছু বুঝে না, আমি জাস্ট তোমাকে একটু শিখাই দিতে চাই যাতে রুগীগুলা যাতে ভালো থাকে। যখন তাকে এই অপারেশন কিভাবে করতে হয় শিখাই দিল, তারপরে থেকে আর সে করতে পারে নাই। তো এই বাচ্চাগুলোর অবস্থা হয়েছে এরকম যে তারা তো হাতুড়ে ডাক্তার, তো তাদের সঙ্গে তার সম্পর্ক আর ইসলামিক জোটগুলোর সঙ্গে তার সম্পর্ক এরকম অবস্থা করছে। নইলে আপনি দেখেন প্রশাসন ইসলামিকরা চালাচ্ছে, তাদের কিন্তু লোক নাই। যে লোক আছে এমনও জায়গা আছে তারা লোক খুঁজে না পায় পিয়নরে ম্যানেজার বানাইছে। তো এই যে তারা, তারপরেও তাদের দিতে হবে। বিএনপি দেওয়া যাবে না। বিএনপি যদিও উপায় না থাকে দিল সফট বিএনপি, হার্ড বিএনপি হওয়া যাবে না। আপনি প্রশাসনের লোকজনের দায়িত্ব, আপনি প্রশাসন বলছি বা যেখানে যে প্রশাসনই হোক, সেটা বিশ্ববিদ্যালয় হোক, সবখানে ওটাও একটা প্রশাসন, সব জায়গায় এরকম। তো এই সুবিধাগুলো যে তারা পাচ্ছে, তারা তো অন্যভাবে এটা পাবে না। আর বিএনপিকে যে আপনার চাঁদাবাজের একটা তকমা লাগাইছে, এই তকমায় তো তারা হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা সব হেড, তারা চাঁদাবাজিতে ফার্স্ট। মানে তারপরে যদি আপনি মেরিট লিস্ট করেন 99, 100, 101, 102-এ বিএনপির নাম পাইতে পারেন। হ্যাঁ, বিএনপি, আমি বলবো না যে বিএনপি ফেরেস্তা, কিন্তু বিএনপি যেটা করে, যেটা যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেগুলা যারা করছে খুব ছোট ছোট একদম প্রান্তিক লেভেলে, বিএনপির মতো এত বড় দল থাকলে অনেকের কোনো অবস্থানই থাকতো না। তো সেইখানে প্রান্তিক লেভেলে তাদের অবস্থা যদি আপনি মেরিট লিস্ট ধরেন, তাহলে 101-এর উপরে তাদের নাম্বারিং করতে পারবেন। এই 1 থেকে 99 পর্যন্ত যারা করছে, যারা ব্যাংক নিচ্ছে, যারা আপনার হাসপাতাল নিচ্ছে, যারা আপনার বিভিন্ন আপনার NGO নিচ্ছে, যারা পরিবহন, বড় বড় পরিবহন নিচ্ছে, এই টাইপের যারা বুঝে কোনটা নিলে দখল, চাঁদাবাজি সব কিছুই। আপনার দখলটাও তো চাঁদাবাজি। তো অনেকখানে যেভাবে উপস্থাপন করে, এটা উপস্থাপনের উপর ডিপেন্ড করে। তা এখন যারা বিএনপি দখল করতে পারে নাই, তারা হয়তো বা কোনোখানে বলছে আমার এই টাকাটা দিস, বা আমি এই প্রোগ্রাম আমার এটা দিস। আমি এই জায়গাগুলাই বলছি যে এই কারণে বিএনপির এই দোষের কারণে কি বিএনপিকে পাত্তা দিচ্ছে না? না, বিএনপির এই দোষের কারণে যদি পাত্তা না দিত আমি সবচেয়ে খুশি হতাম। বিএনপিকে যে কারণে পাত্তা দিচ্ছে না সেটা হলো বিএনপির জনপ্রিয়তা। বিএনপিকে জনগণ ভালোবাসে। বিএনপি নির্বাচন দিলে বিএনপি চোখ বন্ধ করে, আপনি যতই জনপ্রিয়তা হরণ করতে চেষ্টা করেন, আপনি ক্ষমতায় আনা থেকে বিএনপিকে বঞ্চিত করতে পারবেন না। যদি আপনি সঠিক নির্বাচন দেন, যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড দেন, যদি আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করেন, তাহলে আপনি বিএনপিকে সরায়, বিএনপির চরম শত্রু বলতে হবে এই কথা, যে বিএনপিকে এই সামনের দিনে ক্ষমতা থেকে সরায় ইলেকশন দিলে হেন কোনো অবস্থা নাই তাদের এককভাবে কোনো জায়গায় প্রার্থী দিয়ে, যারা আছে প্রার্থী দিয়ে জামানত বাজেয়াপ্তর কথা আমি বললাম, এটা বাইরে 2-1টা আসনে পাশ করবে কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ বিগত দিনে যারা এই যে, আপনি কি নতুন দলের কথা বলছেন? আমি নতুন পুরান সবার কথা বলছি। বিগত দিনে আপনার যারা 2, 4, 10, 20টা আসনে সংসদ সদস্য হয়েছিল, তারা কেউই এককভাবে হয় নাই, তারা কারো না কারো আপনার ধামা ধরে হতে হয়েছে। সো আপনি কখনোই যখন একক হন নাই, তাহলে আপনার একক হতে গেলে কিন্তু একটু ব্যাপার, সবাই মিলে একটা শক্তি হতে পারে। বিএনপি তো না করে নেই। বিএনপি বলেছে যে আমরা এত বড় দল হওয়ার পরেও বিএনপি বলেছে আমরা জাতীয় সরকার করতে চাই। আর যে সংস্কারের কথা এত রকমভাবে বলছে, বিএনপি 31 দফা সংস্কার তো কবেই দিয়ে ফেলেছে, আজকে থেকে 2.5-3 বছর আগে। বিএনপি জানতো যে একদিন এমন দিন আসতে পারে, কিন্তু বিএনপি জানতো না শেখ হাসিনার এমনভাবে বিদায় হবে। এটা আমরা অস্বীকার করি না। এবং বিএনপি মাঠে ছিল না তাও না, বিএনপি মাঠে ছিল। বিএনপি আজকে যারা এত বড় বড় কথা বলছে, তাদের দিয়েই কাজ করাইছে বিএনপি, তাদেরই একটা সময় অর্থ দিয়ে কাজ করাইছে। আজকে তারাই বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। তো এই যে বিএনপি নায়ের মধ্যে থেকে বিএনপি যে তাদের দিয়ে কাজ করাইছে, সেই সবার এই কাজ করানোর ফলাফল হলো শেখ হাসিনার বিদায় নেওয়া। এক সময় বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা অনেককেই জানতাম, যারা এখন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে। এর কারণ হচ্ছে ওই যে ক্ষমতা। তারা হচ্ছে ক্ষমতা না জনতা, তারা ক্ষমতাই ক্ষমতা, তারা জনতা চায় না। তারা একটা সময় উপায় ছিল না,
মাঝখানে রাস্তায় দেশে আওয়ামী লীগ ছিল, তারা বিএনপি ছাড়া কোনো উপায় ছিল না তাদের, কারণ তাদের শেল্টার লাগবে। তো এখন যেহেতু আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া, এখন তারা মনে করে তারা তো একাই 100, আর তারা এই সরকারকে যদি, এই অবৈতনিক সরকারকে যদি, এই আপনার অস্থিতিশীল অস্থির সরকারকে যদি রাখতে পারে তারা, তাহলে তো তারাই ক্ষমতার যে ব্যবহারটা তারা করছে পুরা দমে, 16 আনার জায়গায় 15.5 আনা ক্ষমতার ব্যবহার করছে তারা, তো তাদের তো লস নাই, যে কারণে তারা বিএনপির সাথে এখন আর থাকতে চায় না। কখনো নিজেকে সরকারি দলের মনে করে, কখনো সর্বোচ্চ বিরোধী দলের মনে করে। যদি এই অস্থিতিশীলতা রেখে দেশ কতটা সুষ্ঠুভাবে এগোতে পারে সেই প্রশ্ন আমরা জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজ আমরা আলোচনা করছি সংকটের সমাধান কত দূর। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব মাসুদ কামাল। কামাল ভাই, গতকালের 3টি দলের সাথে বৈঠকের পরে আমরা 3 দলের পক্ষ থেকে শুনেছি, আবার প্রেস উইংয়ের পক্ষ থেকেও শুনেছি বক্তব্য। আজকে যে দলগুলোর সাথে বৈঠক হয়েছে তার ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে আসে নাই, কিন্তু যে 3টি দল মানে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি, বিএনপি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অনেকদিন ধরে বলছে, এখন আরও জোরে সোরে বলছে। আজকেও ঢাকার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। জামাতে ইসলামী গতকাল বলেছে যে তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা, বিএনপির কাছাকাছি। আজকে বাম গণতান্ত্রিক জোট, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সহযোগী ছিল, তারাও বলছে ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। বলা যেতে পারে মেজর স্টেক হোল্ডার্স যারা রাজনীতিতে, তারা সবাই ডিসেম্বর, জানুয়ারি বা এরকম একটা কাছাকাছি সময়ের মধ্যে নির্বাচন চায়। শুধুমাত্র এনসিপি গতকাল বৈঠকের পরে বলেছে যে তারা সংস্কার শেষ করে নির্বাচন চায়, এবং সেটি স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদের নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। সরকারের পক্ষ থেকে যা বলা হলো তাতে করে ওই পুরনো কথাই ডিসেম্বর থেকে জুন, যেটি নিয়ে অনেক বিতর্ক আছে, সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত সরকার দিচ্ছে না। তার মানে এত সব ঘটে যাওয়ার পরে, এত সব নাটকীয়তার পরেও, এত সব অনিশ্চয়তার পরেও, এত সব দাবি দেওয়ার পরেও ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে সরকারের রাজি না হওয়া অর্থ কী দাঁড়াচ্ছে? শুনেন, এটা না আসলে সত্যি কথা বলতে কি, এটা কিন্তু একটা এমন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের মাথায় আছেন ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ওনার কাছে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন কবে হবে এই দাবি নিয়ে তারা মানে মুলামুলি করতেছে, ঝুলাঝুলি করতেছে। এই দৃশ্যটা না ভালো দেখায় না। এই দৃশ্যটা সারা দুনিয়ার লোকের কাছে খুব একটা শোভন বলে মনে হবে না। কারণ ডক্টর ইউনূস তো এখানে কোনো পার্টি হওয়ার কথা ছিল না। উনি তো শুরুতেই বলেছেন, আপনি মনে আছে কিনা জানি না, উনি যখন দ্বিতীয় যে ভাষণটা দিলেন 25শে আগস্ট, আমার স্পষ্ট মনে আছে, আপনি পারলে এখনও চেক করে দেখতে পারেন, আমি এটা কালকে চেক করেছি। উনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে আমি তখন দিয়ে দেব। এমনকি বলছে সংস্কার না চাইলে এখনই দিয়ে দেব। রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন আমরা নির্বাচন দিয়ে দেবো। বিএনপিকে ওনার রাজনৈতিক দল মনে হয় না, মনে হয় না ভাই। দলগুলো এখানে প্লুরাল, বহু বছর প্লুরাল। আজকে তো আপনি বললেন বাম ফ্রন্ট বললেন, বাম জোটও তো বলছে, এগুলি রাজনৈতিক দল না, খালি ওনার এনসিপি রাজনৈতিক দল, নিবন্ধনহীন। তাহলে কি সরকার একটি দলের প্রতিনিধিত্ব করছে? অবশ্যই এখানে কারোগুলো ঝামেলা আছে। শুনেন, আমি একটা কথা বলি, এখনো কেন সমর্থন করছে? আমি একটা কথা বলি, নির্বাচন কবে দেবে না দেবে এটা ডক্টর ইউনূসের ব্যাপার না। উনি দেওয়ার কে? নির্বাচন উনি দেওয়ার কে? নির্বাচন হবে, এদেশের জনগণ নির্বাচন চায়, পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনে অংশ নিতে চায়। উনি দিবেন, ওনার কাছে কি অনুগ্রহ চাচ্ছি আমরা? ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এটা হলো বেসিক কথা। আপনি বলেন তো, গত 10 বছর আবার অভিমান করে বলে যদি আমাকে ঠিক মতো কাজ করতে দেওয়া না হয়। আরে ভাই, 10 মাসে আপনি কি কাজটা করেছেন বলেন তো? আপনি কি কাজটা করেছেন গত 10 মাসে? জাতিটাকে বিভক্ত করেছেন, প্রধান কাজ এটাই করছেন। মব লিঞ্চিংকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন,
কোনো একটা মবের ঘটনা উনি কোনো প্রতিবাদ করেছেন, কোনো প্রতিকার করেছেন? করেননি। আর কি করেছেন? নিজের ট্যাক্সগুলো ওগুলো মওকুফ করে নিয়েছেন। গ্রামীণের একটা ইউনিভার্সিটি দিয়েছেন, গ্রামীণের একটা ম্যান পাওয়ার বিজনেসের একটা লাইসেন্স নিয়েছেন। আর গ্রামীণের লোকজন, ওনার যারা একান্ত কাছের লোক, ওদেরকে বিশাল বিশাল পদে নিয়ে বসিয়েছেন না। ওনার একজন সহকারী আছে লামিয়া মোর্শেদ, উনি হলো এসডিজি বিষয়ক উপদেষ্টা। ডক্টর ইউনূস যে অনুষ্ঠানে থাকে সেই অনুষ্ঠানে খেলে নোট নেয়, ওটা কি এসডিজির কাজ? ভাই এগুলি বলে লাভ না, মানুষ এগুলি বুঝে। বাংলাদেশের মানুষকে অত বোকা বাংলাদেশের মানুষের মতো এত রাজনীতি সচেতন মানুষ সারা দুনিয়াতে নাই। আর ডক্টর ইউনূস রাজনীতি বুঝে না। উনি যদি রাজনীতি বুঝতো, নিজে হলো এক আনারি, আর কতগুলি আনারিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেছে। রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনীতির একটু বেসিক নলেজটা থাকা লাগে, এটা ওনাদের নাই, বেসিক্যালি নাই। উনি যেভাবে ব্যাংক চালাইতেন, ব্যাংকের আইন ছিল 65 পরে কেউ চাকরি করতে পারবে না, সমস্ত লোককে 65 পরে বিদায় করছে, উনি 70 পর্যন্ত যাবেন না। ওইভাবে দেশ চলবে না রে ভাই। আমি একটা কথা বলছিলাম, এটা বলাতে অনেকে আমার উপর খুব দুঃখিত হয়েছিল, আমাকে বলছিল হ্যাঁ একজন বয়স্ক মানুষ, তার সম্বন্ধে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বললেন। আমি একটা কথা বলছিলাম ওনার সম্পর্কে, যে ডক্টর ইউনূসের কোনো ছাড়ার ইতিহাস নাই, উনি কিছু ছাড়তে চান না। এবং আপনি দেখেন, একটা কথা বললাম, এখানে উনি সহজে ছাড়তে চাইবেন না। উনি কোনো না কোনো ফরম্যাটে এই সরকারের রাষ্ট্র পরিচালনার সঙ্গে থাকতে চাইবেন। সেটি কি ওনার ব্যক্তিগত স্বার্থ নাকি অন্য? ওনার ব্যক্তিগত ক্যারেক্টারটা এরকম, ওনার টাইপটা এরকম। উনি কেন বোঝেন না একটা জিনিস, উনি যদি ঠিক সময়ে পলিটিক্যাল পার্টিগুলিকে উনি একটু ঐক্য করতে পারতেন। উনি একজন মানে আপনার মানে ইয়েতে মানবতায় উনি পেয়ে শান্তিতে উনি নোবেল প্রাইজ পেয়েছেন না। ওনার আমলে কি শান্তি বাড়ছে দেশের? কেউ বলতে পারবে? রাস্তা দিয়ে হাঁটবেন, যে কোনো সময় আপনাদেরকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষর, ওরা যদি আপনি পিটায়, একটা পুলিশ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে আসবে না, আমাকেও আসবে না, আসবে না রে ভাই। সেটা তো একটা নতুন বাস্তবতা। নতুন বাস্তবতা। এই বাস্তবতার নাম কি শান্তি? না, অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা, যত কিছুই কোন ভাই, এটার নাম শান্তি কি? এটা কোন ক্যামেরা? নিশ্চয়ই না। আচ্ছা গুড, এটা হলো পয়েন্ট। কি বাস্তবতা, কিসের পরে কি হয়েছে ওই আলাপ পরে করবেন। ওটা তো মাইর খাওয়ার পরে যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন যে কেন হইল, কিন্তু মাইরটাকে আপনাকে খাই নিতে হবে। কারণ উনি এমন এক শান্তি সারা দেশে ছড়াই দিয়েছেন, যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয়, কিছু করা যায় না। আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে যেয়ে থাকতো, তাও মানে জঙ্গলে থাকতো। এগুলি কিন্তু সিনেমার গল্প না, কিন্তু বাস্তব। এই দেশে ঘটছে। এই জিনিসগুলো কে ঘটাইছে? আওয়ামী লীগ ঘটাইছে। যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাকে দেশ থেকে তাড়িয়েছি। বললাম তো যে ওনাকেও বিদায় নিতে হবে। উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কী করতেছি। উনি কিন্তু পারতেন, নিজেকে এই উচ্চতায় ছিলেন, আরও উচ্চতায় নিতে পারতেন যদি উনি সবার সঙ্গে মিলেমিশে একটা কাজ করতে পারতেন। সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি? শুধু না চাওয়ার কারণ যে বললাম যে রাজনীতি বুঝে না। তাহলে যারা রাজনীতি বোঝেন, বহু বছর ধরে রাজনীতি করছেন, তাদের সহযোগিতা পরামর্শ নিলে উনি নেয় নাই তো। উনি প্রথমে কি বলছেন দেখেন, আবার খেয়াল করেন, আবার ওই আমি ওনার 25শে অগাস্টের বক্তৃতাটা আপনাকে আবার পড়তে বলবো, আজকে পড়ে অনেক জ্ঞান লাভ করবেন এখান থেকে। ওখানে উনি অনেক কথা বলছেন। উনি বলছেন আমরা অন্য জগতের লোক, আমরা এগুলি বুঝি না। আমরা মানে উনি একা না, আমরা সবাই বলে। তার মানে কি উনি অন্য জগতের লোক। নুরুল কবির কাছে ইন্টারভিউ বলেছেন যে আমি এগুলি বুঝি না। তো বলছে তাহলে অন্যরা যারা ভুল টুল করে তাদের কিছু বলেন না। ওই ওনাদের কী বলবো, আমি তো ভুল করি, আমি তো বুঝি না। তো যে লোকটা বোঝেন না, জানেন না, উনি যদি ওই দায়িত্বটা নেন, এক নম্বর ওনার দায়িত্ব নিয়েছেন নাকি সবাই মিলে তাকে দায়িত্বে বসিয়েছে? আচ্ছা আপনাকে আমি বলি ভাই, আপনাকে আমি বলি একটা কথা, আপনি আমার খুব ক্লোজ লোক, ঠিক আছে? তো আমি মনে করেন একটা গাড়ি কিনছি, আমি বললাম নাজমুল সাহেব আপনি তো আমার খুব পেয়ারের লোক, আপনি গাড়িটা চালাই না, চলেন যাই। আপনি বললেন যে কামাল ভাই আমি তো ভাই গাড়ি চালাতে জানি না। আমি কোনো সমস্যা নেই, চলেন তো। আপনি বারবার বলছেন আমি জানি না, তাও আপনি নিয়ে বসাইলাম। তা আপনি চালানো শুরু করলেন, কি হবে? আপনি মরবেন, আমারে মারবেন, গাড়িটাকে ধ্বংস করবেন।
অন্য কারণ কেউ আপনি তো এটা accident-এর জানেন শিকার না, হতে আপনি তো এটা জানেন না রে ভাই। তো অনুরোধে তো ঢেকে গেলে যায় না, উনি তো অনুরোধে ঢেকে গেলছেন, আপনি ওরা বলেন আবার উনি যেটা আমি জানি না। ভাই এটা কি খেলাধুলা নাকি? কিন্তু ওই সময় কি আর কোনো বিকল্প ছিল? সেটা তো ওনার দেখার ব্যাপার না, বিকল্প থাকে না কেমন করে? ডক্টর ইউনূসের বয়স কত? উনি 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 অমর, কিন্তু পৃথিবীতে কি অমর আছে? অভ্যুত্থানকারী নেতৃত্ব শুনেন, তো তাকে এরকম পছন্দ এরকম করেছে। বিকল্পহীন ক্যারেক্টার শেখ হাসিনাও বলতো, তারও কিছু চামচা ছিল। আপনারা আমার বন্ধু বান্ধবী ছিল অনেক, যে তেল মালিশ করতে যে আপা আপনি তো অমর, আপনার মরে গেলে দেশের কি হবে, আপনি মরে গেলে পৃথিবীর কি হবে, এগুলোই বলতো। তো উনি যে নাই, তাতে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশে কোনো সমস্যা হয়েছে? কেউ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে নাকি অপরিহার্য, উনি ছাড়া চলবে না, সব কিছু ছাড়াই চলবে এবং চলে, এটাই দুনিয়ার নিয়ম। এই জিনিসটাকে যারা মানতে না পারে, তাদের মনোভাব, তাদের আচার আচরণের মধ্যে স্বৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয়। তারা মনে করে আমি ছাড়া আর চলবে না, চলবে না, চলবে, সব কিছুই সব কিছুকে ছাড়া চলে। তো জিনিসটা হলো কি, ওনাকে বুঝতে হবে। উনি যখন নিজে জানেন যে জিনিসটা আমি বুঝি না, তখন আমার উচিত ছিল একদল এক্সপার্ট লোককে আনা, যে লোকগুলি এমনভাবে কাজ করবে যে সেই কাজের কারণে তার যে অজ্ঞতাটা এটা প্রকাশ পাবে না। উনি আবার কি বললেন, ওনাকে বলা হয়েছে আপনি এদেরকে করতে গেছেন, ওকে যাদেরকে হাতের কাছে পাইছি তাদেরকে নিয়ে আসছি। এরপরে যারা বাইরে থেকে উড়ে উড়ে আসছে ওগুলো তো আনছেন, ওগুলো তো হাতের কাছে ছিল না। উনি তো ভাই এই দেশের মানুষকে ভাই কি বলবেন, এটা বলতে গেলে তো আরেক কথা। তো আপনি বলেন তো, উনি কি এই দেশের লোক আসলে? আপনি ওনার গত 20 বছরের আমলনামা ঘাটেন, ঘাটে দেখেন উনি দেশে ছিল কত বছর আর বাইরে ছিল কতদিন, হিসাব করে দেখেন তো। উনি বিদেশে যত বিখ্যাত বিখ্যাত লোককে চিনে, তত বিখ্যাত লোক বাংলাদেশের লোককে সে চেনে না। তো বাংলাদেশের লোককে সে বিখ্যাতই মনে করে না, বাংলাদেশের লোক যে ক্যাপাবল উনি তাই মনে করে না। আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়, হ্যাঁ আন্তর্জাতিক খেলোয়াড়, ভালো কথা। কিন্তু মাঠটা তো ভাই ঢাকার, মাঠটা তো বাংলাদেশে। আপনি ওই মেসি ম্যারাডোনাকে নিয়ে আসেন, গ্রামে যে ধান খেতের মধ্যে ধান কাটার পর যে মাঠ হয় না, ওই মাঠে খেলতে পাঠাই দিয়েন, দেখেন কি হয়। খেলোয়াড় আন্তর্জাতিক হলে হবে না, মাঠটা মাঠটা তো আমাদের ভাই, মাঠটাকে আপনার চিনতে হবে তো। মনিয়াপা, ওই প্রশ্নে আবার আসি যে ডিসেম্বরের নির্বাচনে বিএনপির যে অবস্থান এবং গত কয়েকদিনে আমরা এটা আরও মানে শক্ত হতে দেখলাম, একদম লিখিতভাবে আপনারা জানিয়ে আসলেন, কিন্তু সরকারের অবস্থান তো একই। তার মানে বিএনপিকে সরকার পাত্তা দিচ্ছে না, একটি নতুন দলকে বা অন্য কোনো মহলকে তারা পাত্তা দিচ্ছে। এই অবস্থা বিএনপি বারবার শুধু হেরে যাচ্ছে, পিছনে পড়ে যাচ্ছে, দুর্বলতা দেখাচ্ছে, এরকমটা অনেকে বলেন। দেখেন, এটা মনে হয় আওয়ামী লীগও কিন্তু এরকম টর্চার করতো বিএনপির সাথে। তাতে আপনারাও একসময় হতাশ হয়ে বলতেন, আমাদেরকে অনেক কথা বলতেন, আবার নিজেরাও হতাশ হয়ে বিএনপি যে কী করছে, বিএনপি এই যে হারায় গেল, ঠকে গেল, এই যে বিএনপির অস্তিত্ব বিলীন করে দিবে, এই করবে ওই করবে। দিন শেষে কি দেখা গেছে, বিএনপি 2006-এ যতটা জনপ্রিয়তা ছিল 2024-এ এসে কিন্তু তার চেয়ে কমে নাই, বরং বেড়েছে। একটা শ্রেণী চলে গেছে পৃথিবী ছেড়ে, আবার সেই জায়গা ফিল আপ হয়েছে, জনপ্রিয়তা কমে নাই। আমরা এই জায়গাটাই মনে করি যে বিএনপি যে কাজগুলো করছে, বিএনপি সর্বোচ্চ একটা মানে এরকম একটা উদারনৈতিক দল, মধ্যপন্থা একটা উদারনৈতিক দল, সবাই বিএনপিকে নিয়ে কথা বলতে পারে, আর্গুমেন্ট করতে পারে। বিএনপিকে 5টা কথা বলার পরেও বিএনপির নেতা তারেক রহমানের সাহেবের সঙ্গে যখন কথা বলেন, উনি কিন্তু একবারও বুঝতে দেন নাই যে কতক্ষণ আগে তাকে গালাগালি করেছে। সো এই জায়গায় বিএনপির আমি মনে করি যে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। তো সেই গণতন্ত্র যখন নাই, তখন এই লড়াইটা যেমন হবে, গণতন্ত্র তো আমাকে একা নিয়ে না, আমাকে, আপনাকে, মাসুদ ভাইকে, 3 জনকে নিয়েই। তো 3 জন মিলে যখন লড়াইটা হবে তখন গণতন্ত্র হবে। আর এই সরকারকে একটা সুযোগ দেওয়ার, যেটা বিএনপি সর্বোচ্চ সুযোগটা দিচ্ছে, যে এই সরকারটাকে বিএনপি বলেছিল যে এই সরকার আমাদেরই সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদেরই ব্যর্থতা। সো কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার নাই। এই তারপরেটা অতিমাত্রার সমর্থনের সুযোগ কি নিচ্ছে সরকার? হ্যাঁ, অতিমাত্রা সমর্থনের সম্পূর্ণ সুযোগ নিচ্ছে। কিংবা এমন হতে পারে, তুমি কি বললা, আমি কিচ্ছু মনে করলাম না, কারণ ইতিমধ্যে কিন্তু সবাই বলা শুরু করেছে, সবাই, আমি শুধু 2-1টা মাসুদ কামালের কথা বলবো না, যে এই সরকার বিগত সরকারের মতো করে কথা বলে, তার কথার ধরনগুলো কিন্তু অগণতান্ত্রিক, স্বৈরাচারী প্যাটার্ন, আপনার হায়ানা প্যাটার্ন। তো সেই প্যাটার্নের কথা বলে আপনি দেখেন, এত বড় সে যে নাটক করলো, সেই নাটকে বলা হলো যে সে ইস্তফা দিতে যাচ্ছে পদে, কিন্তু
যদি সত্যিকার অর্থেই তার মন মানসিকতা ওই আস্থা থাকতো, কোনো ভয় থাকতো, কোনো ইজ্জত সম্মানের ভয়টা, যেটা যে মানুষ যত সম্মানিত সে তত ভয় পায়, ওই ইজ্জত সম্মানটা যদি ওই ভয়টা থাকতো, তাহলে অন্তত পক্ষে গতকাল এবং আজকের কথা বলা, তার প্রেস সচিব বা তার লোকজন যেভাবে কথা বলছে ওই জায়গা থেকে তারা এক চুল সরে আসে নাই। তার মানে তারা কি নাটক করছে? এই নাটক তো শেখ হাসিনার নাটককে অনেক আগে উতরাই গেছে। আপনার ওই যে আইল্যান্ডের রাস্তায় রাস্তায় রুজভেল্টের একটা লেখা দেখা যায়, শুধু ভয়কেই ভয় পাওয়া উচিত যা তোমাকে পঙ্গু করতে পারে। ঠিক ওইভাবে যদি আমি কথা বলি ডক্টর ইউনূসকে, যে শুধু নির্বাচনকেই ভয় করা উচিত যা তোমাকে পঙ্গু করতে পারে। উনি নির্বাচনের নাম শুনলেই কেন জানি উনি ভয় পাচ্ছে। উনি বলছে উনার পুলিশ রেডি নাই, উনার কি রেডি নাই, উনি এই মুহূর্তে ঐতিহাসিকভাবে নির্বাচন দিতে পারবে না। এখানে ঐতিহাসিক নির্বাচন দেওয়ার কি কাজ বাড়ছে? উনি আমি আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেরা নির্বাচনটাই তো হবে। কারণ এইখানে কেউ কারো নির্বাচনে আমি যদি ঠিক থাকি, কেউ কারো ভোট নিয়ে ছিনিমিনি খেলবে না। বিএনপি তো এমনি, বিএনপি জানে যে বিএনপিকে জনগণ ভোট দিবে। বিএনপি তো কারো ভোটের বাক্স নিয়ে দৌড় দেওয়ার কথা না। তাহলে বিএনপি যদি ভোটের বাক্স নিয়ে দৌড় না দেয়, বাম সংগঠনগুলো কি সে ভোটের বাক্স নিয়ে দৌড় দিবে? আর বিএনপি যদি সঠিকভাবে পাহারা দেয়, নির্বাচন কমিশনকে অভিযুক্ত করা হচ্ছে বিএনপির পক্ষ না। বিএনপি কি নির্বাচন কমিশন বানাইছে? সরকার নির্বাচন কমিশন বানাইছে। এটা সরকার বউ মায়েরা ঝি শিক্ষা করছে, এটা আমাদের কিছু বলার নাই। সরকারের কাকে দিয়ে এই কথাগুলো বলায়? সরকারের বিশেষ একটা দল, নিবন্ধনবিহীন একটা দল, নূতন সরকার যেটা করেছে, যেটা কথিত আছে যে ডক্টর ইউনূস সাহেবের কাছে 1/11 সময় তাকে ক্ষমতা নেওয়ার জন্য বলা হয়েছিল। উনি নাকি বলেছেন যে কয় বছরের জন্য, উনি 8-10 বছরের নিচে থাকতে রাজি হন নাই। যখন উনি এই টাইমের যখন 2 বছর শুনেছেন উনি রাজি হন নাই, বিধায় উনি ওনার এক সহকর্মীকে, বন্ধুকে ওই জায়গাটায় স্থলাভিষিক্ত করেছেন। না, অন্তর্বর্তী সরকার তো 3 মাসের জন্য হওয়ার কথা, টেনে টুনে গিয়ে 2 বছর এইভাবে ওটা 3 মাসের জন্য হওয়ার কথা ছিল। কিন্তু আমি ভেতরের কথাটা বলছি, পরে যা আমি শুনেছি বা পড়েছি, ঠিক একই অবস্থায় এইবারও উনি যখন ক্ষমতায় আসলেন, তখন তো মনে হয় যে ওইটা উনি যাদের সঙ্গে কাজ করেন, যেখানে চলেন, বাংলাদেশের চেয়ে যে জায়গাগুলোয় বেশি থাকেন, তাদের হয়েই তো উনি কথা বলতে, কাজ করতে আসছেন। আমাদের হয়ে কাজ করতে আসলে চট্টগ্রামের তো এত নাড়াদশা হইতো না। আমি গ্রামের ভাষায় বললাম, এত নাড়াদশা হইতো না। একটা চট্টগ্রামে 4-5টা জিনিস নিয়ে টান শুরু করতো না। এবং উনার নারীপুতা জায়গা ওইখানে, সেই জায়গাটাকে উনি বিক্রি করতে দ্বিধা করছে না। তো উনি, তার মানে কি উনি ওই যাদের সাথে কথা বলে আসছেন তাদের সঙ্গে কি উনি 8-10 বছরের চুক্তি নিয়ে আসছেন? বাংলাদেশের মানুষ কিন্তু ভীষণ পিচ্ছিল। এই জাতি কিন্তু কখন কোন দিকে চলে যায় কেউ জানে না। এই জাতি থাকতে থাকতেই কিন্তু অনেক কিছুই করে ফেলতে পারে। সো এটা উনি যদি মনে করে, উনাকে অনেক কিছুই আল্লাহ দিয়ে দিতে পারে হয়তো বা পৃথিবীর জন্য, কিন্তু বাংলাদেশের জন্য অনেক দিনের শাসক দিয়েছে, এটা আর যাই হোক আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই বাংলাদেশের মানুষই তার অবস্থান বা মতামত তুলে ধরবে। যারাই যখন সরকার থাকুক না কেন, কেউ যখন জনবিরোধী, গণবিরোধী, দেশবিরোধী কোনো অবস্থান নেয়, তখন জনগণই সেটা জবাব দেয়। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি এবারও আপনাদের ফিরে এসে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের আজকের অতিথি জনাব মাসুদ কামাল এবং নীলুফার চৌধুরী মনি। মাসুদ ভাই, সাম্প্রতিক সংকটে যদি আমরা একদম একটা উৎস খুঁজি, সেটি করিডোর নিয়ে সামরিক বাহিনীর অবস্থান, করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান, করিডোর নিয়ে সরকারের নানান রাগ ঢাক, উল্টাপাল্টা এক এক সময় এক এক রকমের কথাবার্তা বলা এবং এক ধরনের সন্দেহ তৈরি করা, করিডোরের পেছনে কোন শক্তি আছে, করিডোর দিলে পরে আমাদের জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা, সার্বভৌমত্ব কীভাবে বিঘ্নিত হতে পারে, আমরা কি করে মিয়ানমারের সাথে ছায়াযুদ্ধে জড়িয়ে যেতে পারি, পরাশক্তিগুলোর খপ্পরে পড়তে পারি। এবং আরেকজন বিশিষ্ট ক্যারেক্টার হচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এইগুলো থেকে আস্তে আস্তে কিন্তু হয়ে শেষ পর্যন্ত এই আজকের জায়গায় এসছে। সাম্প্রতিক কালের যদি কথা বলি, করিডোরের বিরুদ্ধে সেনাবাহিনী বলেছে, করিডোর তো একটা জাতীয় নিরাপত্তার বিষয়, সেনাবাহিনী করিডোর নিয়ে কথা বলাটা কি তার ইখতিয়ারের বাইরের বিষয়? অনেকে এটা বলছেন, সেনাবাহিনী কেন বলছে? করিডোরের ব্যাপারে বিএনপি তো বরাবরই না করে আসছে, জামাতে ইসলামও না করে আসছে। আজকেও আপনার মৌলভীবাজারের এক অনুষ্ঠানে জামাতের আমির বলছেন যে করিডোর এবং বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নো বলে এসেছি। তো সবাই যখন করিডোরের বিরোধিতা করছে,
তারপরেও সরকার কেন এদিকে আগাচ্ছে? তার মানে হচ্ছে কি যে দেশের মানুষের, এমনকি এনসিপিও কিন্তু করিডোরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। তাহলে সকল দল ওনার পছন্দের অপছন্দের যখন করিডোরের বিরোধিতা করে, তারপরে করিডোর নিয়ে এগিয়ে যাওয়া এবং তা নিয়ে রাগঢাক এবং নানা রকমের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণ কি? তার মানে হচ্ছে যে অন্য কোনো শক্তির কাছে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি এমনভাবে ধরা বাঁধা যে ওটা করতেই হবে যে যাই বলুক? হ্যাঁ, ধরাবাধা। তার আগে আপনি অনেকগুলি কথা বলছেন, আমি শুরু থেকে দুই একটা পয়েন্ট বলি। যেমন একটা পয়েন্ট আপনি বললেন যে এটা নিয়ে আর্মি কেন কথা বললো, আর্মি কি কথাটা বলতে পারে? অনেকে দেখলাম যে বেশ ফেসবুকে দেখলাম অনেকে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সার্বভৌমত্ব, খুবই অনেক কিছু প্রভাবশালী অনেক ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার ব্যক্তিবর্গ আমেরিকা থেকে, ফ্রান্সে থাকে, তারা এই কেন সেনাপ্রধান এগুলি বললেন, বলতে পারেন না? না, দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ যার কথা বেশ ভাইরাল হয়, তিনিও কিন্তু এই কথা বলেছেন। বলতে পারেন না, ভালো কথা, উনি বলতে পারেন না। 5ই আগস্টের পর জনগণের উদ্দেশ্যে প্রথম ভাষণটা কে এঁকে দিয়েছিল? একটু যদি পেছনে যান, এই অভ্যুত্থান সফলের ক্ষেত্রে তাদের আমি ওটাই বলতেছি, 5ই আগস্টে প্রথম ভাষণটা জনগণের সামনে কে দিয়েছিল? সেনাপ্রধান। কেন? কারণ ওই এটা কি ওনার দায়িত্ব ছিল? এটা কি ওনার এক্তের মধ্যে ছিল? এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে। তাহলে কি হলো ভাই? তাহলে তখন আপনি তার সাহায্য নিতে পারলেন, কোনো সমস্যা হলো না। তখন উনি কিন্তু একটা কথা বলছিলেন, আমার উপর ভরসা, হ্যাঁ আমার উপর ভরসা রাখুন। কাকে বলছিলেন? জনগণকে বলছিলেন, দেশবাসীকে। তো জনগণ ওনার ভরসা যদি রাখে, কোনো অন্যায় হয়েছে, তখন আপনি কই আসলেন ভাই? আপনি মহাজ্ঞানী, তখন কই আসলেন? বলতে পারলেন না আপনার উপর ভরসা রাখবেন কোন? আপনি কে? ওই মহাজ্ঞানী তখন আসছিল কই? তখন তো সবাই হাততালি দিছে। এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন হলো গিয়ে উনি এটা করতে পারেন না। উনি করতে পারেন, আপনি করতে পারেন, আপনি করতে পারেন, ওনারা কি করতে পারেন? আওলা তো বাজাইছে, মানে পদে পদে আওলা বাজাইছে। দেখেন, মানে এটা বললে কি, মানে আমি তো মাঝে মাঝে কি বলবো, এত জ্ঞানী লোক মূর্খ শব্দের উচ্চারণ কেমন করে করি। আপনি দেখেন একটা জিনিস, তারা এখানে সরকার গঠন করছে, বলতেছে যে সংবিধান থেকে নাই, বলে সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছে, ইয়ের থেকে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছে, পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স। ভালো কথা। 2 দিন আগে যে সেনানিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারা কারা তাদের এখানে আশ্রয় নিয়েছিল, ওখানে 17 এবং 18 নম্বর আছে। কার নাম? 17 নম্বর হলো প্রধান বিচারপতির নাম, 18 নম্বর হলো ওই যে আপনার এনায়েতুর রহিমের নাম। এই দুজনই তো সুপ্রিম কোর্টের বিচারক ভাই, আপিল বিভাগের বিচারক। তো এই দুজন তো ওখানে থাকে, তাহলে এখানে রেফারেন্সটা কে দিল? ওই রেফারেন্সটা কই? ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই? কেউ দেখছে? কেউ দেখছে পর্যন্ত? আরেকটা আচ্ছা, তারপরেও তারা যেটা প্রচার করছে, আমি যেটা মিডিয়াতে পাইছি, বিশেষ করে প্রথম আলোতে পাইছি, তারা যেটা প্রচার করছে ওনাদের নামে, সেটার মধ্যে লেখা এরা কেবল নির্বাহী দায়িত্ব পালন করবেন। তো করিডোর তো এটা কি নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে? সেক্রেটারি বলছে না, সকল ম্যান্ডেট তারা পেয়েছেন। ওটা তো বলছেই, মাথায় বুদ্ধি বেশি তো, সে তো মহাজ্ঞানী। সে এরে কয় কেউ পায় না, কি এটা হয়? কোনো কর্তৃত্ব সীমাহীন না। সংসদকে চাইলে ধরেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা কি চাইলে পরে এই দেশটা আরেক দেশের কাছে দিয়ে দিতে পারবে? তারা কি চাইলে এই দেশের একটা অংশ আরেকজনকে দিতে পারবে? পারবে? সংবিধান এবং আইন দ্বারা। দেখেন, ভারত এত বড় দেশ, বিজেপিকে আমরা সমালোচনা করি, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পাচ্ছে, বিজেপি কিন্তু সমস্ত বিরোধী দল নিয়ে বসে আলোচনা করছে, এই সময়ও করছে, সবাই সমর্থন দিয়েছে। সমর্থন দেওয়া না দেওয়া পরের কথা, আলোচনা করছে রে ভাই। এটা হলো রাজনৈতিক সৌজন্যতা। আর এনে খলিলুর রহমান উনি বলেন আমি যে যা বলে বলো আমি করবো, ও করতে পারবে? কত বড় নিরাপত্তা উপদেষ্টা সে, নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে? জীবনে কোনোদিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে? কই অজিত দোভাল আর কই খলিলুর রহমান? বানাই দিল ইচ্ছা করে। কি কারণে বানাইলো? তাকে আনাই হয়েছে একটা মিশন নিয়ে। দেখেন, তার প্রথম তার ছিল পোস্ট কি ছিল? রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা কেন? হোয়াই রোহিঙ্গা? রোহিঙ্গাটা এইটা দিয়ে ওটা দেওয়া হবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি একটা কথা খালি জানতে চাই, আপনি যেটা দিতে চাচ্ছেন, আমি একটা মানবিক করিডোর দিব, মানবিক অমুক দিব, তমুক দিব, সব আপনি দিলেন, এটা দিয়ে আমার লাভটা কি? আমার এইটা হলো বেসিক প্রশ্ন। লাভ তারা যেটা দাবি করে যে এর মাধ্যমে রোহিঙ্গা ইয়েরা আমাদের এরা যাবে, রোহিঙ্গারা যাবে, উল্টো তো আসছে। আচ্ছা, রোহিঙ্গারা যে যাবে এই মর্মে আপনার সঙ্গে কারো কোনো আলোচনা হয়েছে? না, তারাই বলছে যাওয়ার পরিবেশ নাই। আচ্ছা, আমার কথা তা না,
এইটা দিলে পরে রোহিঙ্গা আমি পাঠাতে পারবো, এই গ্যারান্টিটা উনি কোথায় পেয়েছেন? উনি মনে করছেন একতরফা প্রেম, একতরফা প্রেমে না মনেও করছেন না, কারণ উনিই বলেছেন যে পাঠানোর বাস্তবতা নেই এখন। নেই, ভালো কথা নেই। তো তুমি আমার কথা হলো, তুমি করিডোরটা দিচ্ছ কিসের আশায়? আশাটা কি তোমার? আশাটা হলো তুমি রোহিঙ্গা পাঠাবা, কোথায় পাঠাবা, কার কাছে পাঠাবা? বিষয়টা খেয়াল করেন। এখন আপনি যে এখানে পাঠাবেন, আর রাখাইনে পাঠাবেন, আরাকান আর্মিদের কাছে পাঠাবেন, আপনি ত্রাণ পাঠাবেন, আর রাখাইনে আপনি ওখানকার মানুষকে পাঠাবেন। যদি এই ট্রাকগুলি যখন যাচ্ছে আমার এলাকা দিয়া, মিয়ানমার যদি বলে এই ট্রাকে অস্ত্র আছে এবং এই অস্ত্র বাংলাদেশ থেকে যাচ্ছে, এখন অস্ত্রের উৎসব মুখে যদি উৎসব সে এসে বোম্বিং করে, আপনি পারবেন? শুনেন, মিয়ানমার আর্মি হলো এমন একটা আর্মি যে আর্মি গত 17-18 বছর ধরে যুদ্ধই করতেছে। তার আপনারা কি করতেছেন ভাই? জি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মনিয়াপা, আপনার কাছে ছোট করে একটা কথা শুনবো, যে প্রধান উপদেষ্টার পদত্যাগের হুমকি বা ইচ্ছা বা মানে যাই বলি, সেক্ষেত্রে বলা হচ্ছিল যে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। এই বাধাটা আসলে কারা দিচ্ছে এবং কোন সময়টাতে বলা হলো? যখন বেশ কিছু আন্দোলন হচ্ছিল, ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব পালনের যে রায় আদালতের, সেটি বাস্তবায়নের দাবিতে সেটি চলছে এখনও, আজকেও 9ম দিনের মতো হয়েছে। তো এই আন্দোলন কিভাবে সরকারের দায়িত্বে বাধা হয়, বা এর আগে 9 মাস 9.5 মাস যে আমরা নানান রকমের মব দেখলাম যেখানে সরকারের কোনো ভূমিকা ছিল না, সেগুলো কেন বাধা হলো না? শোনেন, এটা তো দিনের মতো পরিষ্কার। ইশরাকের আন্দোলনটা হচ্ছে তাদের মধ্যে এক ধরনের মানে খুব সিরিয়াস একটা ভয়ের কারণ এর আগে যেটা সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে যে ঘটনাটা ঘটেছে, সেনাবাহিনী বক্তব্য রেখেছে যেটা রাখে না। সাধারণত কোনো সরকার থাকলে সেনাবাহিনীর সাথে মুখোমুখি মানে অ্যাকশনে যায় না, যেটা মুখোমুখি অ্যাকশনে গেছে হয় যে কোনো দুজনের একজনকে থাকতে হবে। তো সেনাবাহিনীর শুনি যে তার চাকরিটাই প্রায় চলে গেছিল সেনাবাহিনীর প্রধানের। তো এই অবস্থার মধ্যে উনি যখন সব তুলে ধরলো সমস্ত কিছু, কেন সে এই কাজগুলো, কেন কি কথা হয়েছে তার সাথে, এবং কোনোভাবেই যে এই যে করিডোর দেওয়া যাবে না, বন্দর দেওয়া যাবে না, এই জিনিসগুলোর সাথে সেনাবাহিনীর জীবন থাকতে সেনাবাহিনী এটা দিতে পারবে না। তখন এইদিকে আবার ইশরাক এখানে আন্দোলন শুরু করছে, ওইদিকে তার যে পালিত সন্তানরা যে দলটা 1-11 সময় উনি করতে গিয়ে বিপুলভাবে ফেল করেছিল, বিপুলভাবে দল আর করতে পারে নাই, সেই দলটাকে আবার এনসিপি হিসেবে উনি প্রকাশ করলেন। প্রথমে উনি ক্ষমতা হাতে নিয়েই ছাত্রদেরকে মাস্টার মাইন্ড করে দিলেন। সেই মাস্টার মাইন্ডের হাত দিয়ে উনি দল বানানোর যে স্বপ্নটা আগে দেখেছিলেন, ব্যবসার রাজনীতি যে এক না, এটা উনি বুঝতে পারেন নাই। হ্যাঁ, রাজনীতিবিদদের মধ্যে যারা ব্যবসায়ী সেটা এক, কিন্তু রাজনীতি আর ব্যবসা এক না। সমস্ত ব্যবসাগুলো এক, ধরো মারো কাটো খাও, চুরি করো, ধান্দা করো, যে কোনো কিছু করো, তোমার লাভ তোমার। কিন্তু রাজনীতি তা না, লাভ এবং লসের ভাগিদার হতে হয়, যেটা 15.5 বছরে শেখ হাসিনা পলে পলে অনুভব করছে এখন, যে তাকে এক কাপড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। এত বড় ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে, সেই জায়গায় যার কিনা 1 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ পত্রিকায় 100 মানুষের মধ্যে শক্তিধর একজন, সেই মানুষটার কিন্তু এখন কোনো অস্তিত্বই নাই বলতে গেলে। সেই জায়গায় উনি এই জিনিসটা ভুল করেছে, এবং উনি ওনার এই বাচ্চাদেরকে দিয়ে যখন আপনার নির্বাচন কমিশন ঘেরাও দিতে পাঠিয়েছে, তখন পহেলা বৈশাখের মতো, পহেলা মের মতো, এবং যে ছক্কার বিপরীতে যে শব্দটা থাকে ওটাকে বলে পুক, এক। ওই এক যখন পেয়েছে, আমরা সবাই লুডো খেলা জানি, যখনই উনি লুডুর গুটি ফেলছে তখনই এক পড়ছে। 3বার 4বার 5বার এক মারার ফলে এইখানে হতাশা থেকে চরমভাবে যে একটা ইশরাকের সঙ্গে সে পেরে উঠছে না। কারণ আপনি ভালো করে জানেন, আপনারা ইশরাককে কিন্তু বিএনপির আমরা কেউ যাইনি, সেটা ঢাকাবাসী, তার পুরান ঢাকাবাসী, নট অনলি ঢাকাবাসী, তার দক্ষিণের একাংশের। সেটাই যখন সে পারে নাই, তার মানে সে ফেল, তার সমস্ত জীবনের যত কিছু অর্জন ছিল
তাকে এই বাংলাদেশে সেই বিসর্জন দিয়ে তাকে যেতে হবে যদি এই গ্রামীণ ব্যাংকের মতো যদি সে সময় মতো টনক না নড়ে তার। অনেক অনেক ধন্যবাদ মনিয়াপা, অনেক ধন্যবাদ মাসুদ কামাল ভাই। যারা দেখছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।